তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠকে গেলেন মির্জা ফখরুল। জামায়াত যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত 20। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই, বললেন খসরু। পাগলা মসজিদের দান বাক্সে মিলল 29 বস্তা টাকা, চলছে গণনা। আইনজীবী সাইফুল হত্যায় 145 জনের নামে পৃথক মামলা। সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে আবেদনের শেষ দিন আজ। চিন্ময় দাস ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশ বক্তব্য স্পষ্ট করল। খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু। ঘূর্ণিঝড় ফিনজালে উত্তাল সাগর, 4 সমুদ্রবন্দরে সতর্ক সংকেত। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। 6.5 বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে 1-to-1 বৈঠক করবেন তিনি। স্ত্রী রাহাতারা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানবন্দরের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব। সেখানে তারা 10 দিন অবস্থান করবেন। মূলত বিএনপির শীর্ষ 2 নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি। তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে। বিএনপির সূত্রগুলো বলছে, দেশে চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যুতে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা। চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদলের কর্মীরা আপত্তি জানালে প্রথমে বাকবিতণ্ডার পর হাতাহাতি, অতঃপর মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মিরসরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল। ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত 31 দফাও বাস্তবায়ন করবে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্য ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি সিন্দুক খুলে এবার পাওয়া গেল 29 বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। শনিবার সকাল 7:30টার দিকে সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুকগুলো খোলা হয়েছে। গত 17 আগস্ট আরেকবার খোলা হয়েছিল সিন্দুকগুলো। এ হিসেবে এবার 3 মাস 14 দিন পর খোলা হলো মসজিদের সিন্দুক। তখন তাতে 7,22,13,046 টাকা পাওয়া যায়। সিন্দুক খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় 115 জনের নাম উল্লেখ করেছেন নিহতের বড় ভাই। শনিবার চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার কাজী তারেক আজিজ
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই খানে আলম 115 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 থেকে 500 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এর আগে সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আজ শনিবার বিকেল 5টায় ভর্তি আবেদন শেষ হচ্ছে। এবারের ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারি শেষে ভর্তি কার্যক্রম আগামী 17 ডিসেম্বর শুরু হবে, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। আর 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে। 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে। সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। 28 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। শুক্রবার 29 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। ভারতের পুনেতে ঘরোয়া টি-20 লিগ এএস ট্রফিতে বৃহস্পতিবার লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারের মুখোমুখি হয়েছিল ইয়াং একাদশ। মহারাষ্ট্রের আরঙ্গাবাদের গারোয়ার স্টেডিয়ামে ম্যাচ খেলাকালীন মারা যান 35 বর্ষী ইমরান প্যাটেল। ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ায় পুরো ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইমরানের মৃত্যু কোলে ঢলে পড়ার দৃশ্য। দেখা যায় ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। পরে কিছু অস্বস্তি অনুভব করার কথা জানান আম্পায়ারকে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন, কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময় লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে আসেন তার কাছে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ক্রমেই অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে ভারতের তামিলনাড়ু উপকূলে। এদিকে ঘূর্ণিঝড়টির কিছু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সমুদ্র অঞ্চলেও। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।